আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কততম ক্লাস? চতুর্থ কি নববীজি চতুর্থ। দেখো এখানে দুইটা গোত্র আছে, এটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা খুব আসে। সেটা হলো একটা হলো মালভেসি গোত্র আর একটা হলো কোয়েসি গোত্র। তো একটা হলো কোয়েসি। কোয়েসি মানে হলো ঘাস গোত্রীয় উদ্ভিদ বলা হয়। কোয়েসি মানে ঘাস গোত্রীয় উদ্ভিদ, মানে ঘাসের মধ্যে যতগুলো আছে। কোয়েসি মানে ঘাস গোত্রীয় উদ্ভিদ বলা, এটা বাংলা অর্থ ঘাস গোত্রীয় উদ্ভিদ আর কি। হ্যাঁ, তো এই কোয়েসি গোত্রের যেটা আসে পরীক্ষা এখান থেকে, এই গোত্রের কোয়েসি গোত্রের আছে যেগুলো আর কি, যে পুষ্প সংকেত, পুষ্প সংকেত, পুষ্প সংকেত আছে। তারপরে আসে হলো ব্যাখ্যা, পুষ্প সংকেতের ব্যাখ্যা এবং শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এই কটা আসে। হ্যাঁ, তাহলে হচ্ছে পুষ্প সংকেত আসে, ব্যাখ্যা আসে এবং শনাক্তকারী বৈশিষ্ট্য, মানে পুষ্প সংকেতের ব্যাখ্যা এবং শনাক্তকারী বৈশিষ্ট্য। এটা সৃজনশীলের জন্য কিন্তু আসে পরীক্ষা। তাহলে প্রথমে দেখো পুষ্প সংকেত। পুষ্প সংকেতে প্রথমে একটা চিহ্ন দেওয়া আছে, এরকম একটা চিহ্ন, তারপরে এরকম চিহ্ন দেওয়া আছে। এটা কোয়েসি বলছি, আগে কোয়েসি লিখছি না, কোয়েসি লিখছি নিচেরটা, নিচেরটা একটা হলো মপ, আচ্ছা এই জিনিসটা কিন্তু তোমাদের আবার ইয়ে করতে হবে, যে পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে। তারপরে এরকম একটা চিহ্ন, এটা তুমি এইভাবে দিলেও হবে, এইভাবে দিলেও সমস্যা নাই। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে উভয় লিঙ্গ, পরে আমি ব্যাখ্যা বলছি। তারপরে হলো উ দিয়ে 2 + 2। তারপরে দেখো পুংকিশোর, 3 + 3 আর গ দিয়ে নিক্ষেপ নাম। এখন এইটা হলো ব্যাখ্যাটাই বেশি পরীক্ষায় আসে। হ্যাঁ, অনেক সময় উদ্দীপক এটা ধরো দেয়, দিয়ে তারপরে বলে উদ্দীপকটি ব্যাখ্যা করো। এরকম এই উদ্দীপকটি ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা কিভাবে করবো? বলবো যে উদ্দীপকটি কোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত এবং মপ মানে মঞ্জুরি পত্র, মপ মানে মঞ্জুরি পত্র, মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র বিদ্যমান, মঞ্জুরি পত্র ও উপমঞ্জুরি পত্র বিদ্যমান, মঞ্জুরি পত্র ও উপমঞ্জুরি পত্র বিদ্যমান মানে আছে। মঞ্জুরি পত্র কি? ফুলের যে যেখানে যেমন ধরো আমের যে মুকুল হওয়ার একটা, হ্যাঁ নেই বলছে, ও উপমঞ্জুরি পত্র নেই। তো মঞ্জুরি পত্রটা বুঝে রাখো যে জিনিসটা কি। মঞ্জুরি পত্র হলো, মঞ্জুরি পত্র কেমন, যে মঞ্জুরি পত্র এই নিচেরটা কিন্তু করছি। হ্যাঁ, এই তুমি ওর ভুল বলছো, এটা তো নিচেরটা, এটা কোয়েসি, তুমি যেটা বলছো ওটা মালভেসি। হ্যাঁ, তুমি যেটা বলছো ওটা মালভেসি, নেই বলছো না, ওটা মালভেসি। আমি আগে কোয়েসি লিখে বলছি, ভালো করে দেখো নিচেরটা, 2 নম্বরটা, 1 নম্বরটা না। হ্যাঁ, আচ্ছা তো মঞ্জুরি পত্র বুঝো যে ফুল হবে, যেখানে ফুল হবে তার গোড়ায় ছোট ছোট পাতা সদৃশ কিছু অঙ্গ তৈরি হবে, ওইটাকে মঞ্জুরি পত্র বলে। আমের মুকুল হয় না, আমের মুকুল হওয়ার আগে দেখবে ছোট ছোট পাতা মতো হয়, দেখছো কি? তোমার এখানে দেখো নাকি, দেখছো কি মনে করছে? আমের মুকুল হয় যখন, সেখানে মুকুল হওয়ার আগে আগে ছোট ছোট পাতা হয়, কুচি পাতা, ছোট ছোট ছোটই থাকে, ওগুলো বড় হয় নাকি, বুঝছো? ওই পাতাগুলোকে বলা হয় মঞ্জুরি পত্র, বুঝতে পারছো? ধান গমে এরকম মঞ্জুরি পত্র হয় আর কি। সাধারণত মঞ্জুরি পত্র যেখানে হয়
সেখানে সাধারণত ফুল হওয়ার কথা, তবে এই পরিস্থিতি গোত্রের ক্ষেত্রে তা হচ্ছে না। মানে মঞ্জুরিপত্র আছে সেখানেও ফুল হয়নি, উপমঞ্জুরিপত্র আছে সেখানেও ফুল হয়নি, তারপরে যায় ফুল হয়েছে আর কি। তো উপমঞ্জুরিপত্র মানে কি, ওরকম মঞ্জুরিপত্রের উপরে আরেকটা মঞ্জুরিপত্র, তখন এটা উপমঞ্জুরিপত্র। বুঝতে পারছো? এই তাহলে এইটা হলো বিদ্যমান। তারপর হচ্ছে এই চিহ্ন দ্বারা কি বোঝায়, এই চিহ্ন এটা দ্বারা বোঝায় যে এরা এক কোটি, এরা হলো এক কোটি সম, এক কোটি সম, এটা হলো এক কোটি সম। এক কোটি সম মানে কি, লম্ব অক্ষ বরাবর যাকে তুমি একবারই সমানভাবে কাটতে পারবে, বারবার তুমি সমানভাবে ভাগ করতে পারবে না। যেমন মানুষের ক্ষেত্রে ধরো, আমরা মানুষটা কিন্তু এক কোটি সম। কেন? কারণ মানুষকে তুমি লম্ব অক্ষ বরাবর এই বরাবর যদি কেটে ফেলো তাহলে একবারই সমানভাবে ভাগ করতে পারবে, আর কি পারবা? আর কোনোভাবে সম্ভব না। এই বরাবর কাটো, একদিকে মাথা একদিকে পা চলে যাবে, সমান হবে? কোনোভাবেই হবে না কিন্তু, তাই না? এই বরাবর যদি কাটো, একদিকে মুখ থাকবে একদিকে মাথা থাকবে, সমানভাবে ভাগ হবে। কিন্তু এই বরাবর একবারই খালি সমানভাবে ভাগ করা গেলে ওটাকে বলা হয় এক কোটি সম বা দ্বিপতি সম বলা যায়। বুঝছো? এই ফুলটা এরকম তাই হচ্ছে। এরপরে দেখো উভয় লিঙ্গিক, এটা দ্বারা বোঝায় এরা উভয় লিঙ্গিক, এরা উভয় লিঙ্গিক। তোমাদের দিয়ে এক লাইনে লেখা যাবে উভয় লিঙ্গিক, এরা উভয় লিঙ্গিক। ঠিক আছে? এখন এই যে উভয় লিঙ্গিক তো কথা, তো এখন উভয় লিঙ্গিক এর ব্যাপারটা একটু খেয়াল করো। এই চিহ্ন দ্বারা আমরা কি বুঝি আর এই চিহ্ন দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা আমরা পুরুষ বুঝি, তাই না? কেন পুরুষ বুঝি? এই চিহ্ন দিয়ে কেন পুরুষ বোঝায় আর এই চিহ্ন দিয়ে কেন স্ত্রী বোঝায় বলো তো? মানে এই চিহ্নকেই পুরুষ হিসাবে ব্যবহার করা হলো কেন, এই চিহ্নকে স্ত্রী হিসাবে ব্যবহার করা হলো কেন, বলেছি মনে হয় এর আগে। বলেনি? হ্যাঁ বলো তো, তোমরা কে বলো কেন এই চিহ্ন দ্বারা পুরুষ বোঝায়, কেন এই চিহ্ন দিয়ে স্ত্রী বোঝায়? দেখো এই চিহ্ন হচ্ছে একটা গ্রিকদের একটা দেবতা আছে যাকে যুদ্ধের দেবতা বলা হয়, যে সব সময় হাতে একটা ঢাল আর একটা বর্শা নিয়ে যুদ্ধ করে বেড়ায়। বুঝতে পারছো? তো যেহেতু সেই দেবতা পুরুষ এবং সে সবসময় একটা ঢাল আর একটা বর্শা নিয়ে যুদ্ধ করে, তাই সকল পুরুষের ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহার করে। বুঝতে পারছো? ওই দেবতার নাম হলো মার্স। ওই দেবতার নাম কি? মার্স। মার্স। আর এটা হলো গ্রিক একটা দেবী আছে খুবই সুন্দরী, যে এতই সুন্দরী যে সে নিজের চেহারা নিজে হাতোদ্যুক্ত আয়নাতে নিজে নিজেই দেখে। বুঝছো? নিজের চেহারা নিজের দেখতেই ভালো লাগে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, মনে করছে? আচ্ছা, তাহলে তোমাদের কাছে হয়তো বলি নদী মাঝি বলছি, এটা হতে পারে। তাহলে এ হলো এরকম হাতোদ্যুক্ত, এটা হলো আয়না, এর নাম হলো ভেনাস। ভেনাস হলো একদম গ্রিক দেবী। ওই জন্য দেখবা যে পার্লার থাকে না, অনেক পার্লারের নাম ভেনাস থাকে না? হ্যাঁ, কেন থাকে? ওই যে ওটা তোমাকে ওরকম ভেনাস বানায় দেবে, তোমাকে ওরকম ভেনাস বানায় দেবে। বুঝতে পারছো? অনেক সময় বিয়ের সময় দেখা যায় পাত্রী এমন সাজা সাজে যে মনে করো যে ঝকঝক চকচক করছে, যদি পরে ধরো বাসায় আসার পরে যদি বলে মুখ ধুয়ে আসো, তখন মনে করো আবার হ্যাঁ, তাই না? তো এরকম আর কি, যে আসলে মানুষ তো মানে সময় পরিবর্তনে চেঞ্জ হয়। চিন্তা করো যে যখন হচ্ছে আমরা অনেক বেশি বুড়াবুড়ি হয়ে যাব, তখন কি এরকম থাকবো? থাকবো না, তাই না? খালি সময়ের কারণেই তো, ঠিক না? একসময় মারা যাবে। তাহলে গ্রিক দেবী ভেনাস, যাকে হলো সুন্দরী দেবী বলা হয়, সে হলো হাতলযুক্ত আয়না নিয়ে সবসময় তার চেহারা, এই জন্য এই চিহ্ন। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার ওভালে কি গেল, এবার আসো অশ্বকের কু, অশ্বকের কু 2 + 2, এটা তারা বোঝায় পুষ্পকূট। পুষ্পকূট বিদ্যমান, পুষ্পকূট বিদ্যমান, পুষ্পকূট বিদ্যমান। পুষ্পকূটে টেপালের সংখ্যা, টেপালের সংখ্যা টেপালের সংখ্যা 4টি, উভয় দিকে 2টি করে, 4টি উভয় দিকে 2টি করে।
উভয় দিকে দুইটি করে, উভয় দিকে দুইটি করে। পুষ্পপুটটা কি? হ্যাঁ বলি, আমরা যেমন হলো পেটাল নাম শুনছি, হ্যাঁ পেটাল মানে পাপড়ি, তাই না? ওই যে ফুলের পাপড়ি থাকে না, তাই না? একসাথে কি বলা হয়? দল বলা হয়। দলের একককে বলা হয় পেটাল। আর পুষ্পপুট কি সেটা আমি বুঝবো। পুষ্পপুট হলো যে, যদিও এর বাংলা অর্থ আসলে ফুল রাখা, পুট মানে রাখা, ফুল রাখা, পেরিয়েন্ট বলা হয় ইংরেজিতে, হ্যাঁ। যার উপরে ফুলটা থাকে এটাকে বলে পুষ্পপুট। যার উপরে ফুলটা তৈরি হয় তার সবুজ কালার, হ্যাঁ সবুজ কালারের হবে, ওটাকে বলা হচ্ছে পুষ্পপুট। এখন কিছু ফুলে কি হয়, যেমন ধান গমে হয় এরকম, পেঁয়াজ রসুনের ফুলেও হয় এরকম। কিছু ফুলে দেখা যায় বিটি আর পাপড়ির মধ্যে যে কোনো একটা থাকবে, হয় বিটি থাকবে না পাপড়ি থাকবে, কিন্তু সেইটাকে তুমি চিহ্নিত করতে পারবে না এটা কি বিটি নাকি এটা পাপড়ি। বুঝতে পারছো? দেখতে সবুজ হয় আর কি, তো এই কারণে এটাকে বিটি বলা যায়। আবার ধরো সাধারণত পুংকেশরগুলো হয় কি পাপড়ির উপরেই তো হয়, তাই না? তো ওই জন্য এটাকে বিটি আর পাপড়ির একটা মাঝামাঝি অংশ ধরা হয়েছে। বিটি পাপড়ি একটা মাঝামাঝি অবস্থা, তাই একটা আলাদা নাম দিয়েছে পেরিয়েন্ট বা পুষ্পপুট, যার উপর ফুল থাকে। তো এই পুষ্পপুটের যে একক, পুষ্পপুটের একক এটা হলো টেপার। পুষ্পপুটের একককে বলা হয় টেপার। বুঝতে পারছো? যে ব্যাপারটা একটু এরকম যে ছেলেও না মেয়েও না, তখন আমরা একটা আলাদা নামে রাখি না। এটা হলো এরকম যে এটাকে পাপড়িও বলা যাচ্ছে না, আবার হচ্ছে বিটিও বলা যাচ্ছে না, তখন দুটার মাঝামাঝি একটা পুষ্পপুট বলা হয় বা পেরিয়েন্ট বলা হয়। তাহলে উভয় দিয়ে এই। এরপরে দেখো না, শুধু দুই বলতে যে 2 + 2 আছে না, শুধু 2 আছে। ওহো, ও পরেরটা এটা। তাহলে কি লিখবো? পুষ্পপুটের সংখ্যা 2টি, তাহলে এটা লিখতে হবে। পরেরটার ক্ষেত্রে 3 + 3 এই 3 + 3, তাহলে এটা তো আগে থেকে বুঝতে পারছো পুং হবে কিন্তু পরেরটা, তাই না? পরেরটা পুং। পুং তো জানো পুংকেশর, পুং মানে পুংকেশর। তাহলে পুংকেশর 6টি উভয় দিকে 3টি করে। পুংকেশর গরম কি কম দেখছে নাকি চোখে? হ্যাঁ দাদা মনোযোগটা সংযোগ, বইয়ে ভুল দেখলে সেখানে বইয়েও ভুল দেখলো কিন্তু, হ্যাঁ ভুল দেখলো না, গরমের খেলায় ভুল দেখছিল। পুংকেশর 6টি, উভয় দিকে 3টি করে, উভয় দিকে 3টি করে। আমাদের এক্সামের খাতা দেখেছে। হ্যাঁ হ্যাঁ ও দেয়নি এখনো, আচ্ছা যাওয়ার সময় দেখো। 1960 উভয় দিকে 3টি করে। এবার লাস্ট দেখো যে এই যে গ1 এখান থেকে দেখো, গর্ভাশয় অধিগর্ভ গর্ভাশয় অধিগর্ভ, গর্ভপত্রের সংখ্যা 1টি, গর্ভপত্রের সংখ্যা 1টি, গর্ভপত্রের সংখ্যা 1টি। আচ্ছা অধিগর্ভ মানে কি, যে কোনো ফুল যদি এরকম হয় যে মনে করো এটা হলো একটা স্ত্রী বিষয়, এটা স্ত্রী বিষয়। এখন এই স্ত্রী বিষয়ে এই স্ত্রী বিষয়ে দেখো খেয়াল করো, এখানে কিন্তু গর্ভাশয়, তো এটা গর্ভাশয় নিচ দিক থেকে বিটি, নিচ দিক থেকে পাপড়ি, নিচ দিক থেকে পুংকেশর তৈরি হচ্ছে। যদি গর্ভাশয়টা উপরে থাকে, নিচে যদি বিটি পাপড়ি পুংকেশর থাকে, তাহলে এই ধরনের ফুলকে বলা হবে অধিগর্ভ। এই ধরনের গর্ভাশয়কে বলা হবে অধিগর্ভ। বুঝছো? মানে অধিগর্ভ মানে অধিপতি, গর্ভাশয় অধিপতি মাথার উপরে আছে, কারণ তার নিচ দিক থেকে সবকিছু বের হচ্ছে। বুঝতে পারছো? কিছু ফুলে থাকে না যে, যেমন লাউয়ের ফুলে কিন্তু দেখবে এরকম, যে ওটা অধগর্ভ হয়, লাউয়ের ফুল বলা অধগর্ভ, এরকম। এটা লাউয়ের ডানটি, এটা মনে করো গর্ভাশয়। তারপরে এখান থেকে দেখবা যে পাপড়িগুলো বের হচ্ছে। খেয়াল করছো কি? কিছু কিছু লাউয়ের ফুলে স্ত্রী ফুল যেগুলা গর্ভাশয় এর আগায় বিটি পাপড়ি এগুলো থাকে না, আগায় থাকে না জবা। হ্যাঁ হ্যাঁ, জবা তো অধিগর্ভ, কারণ জবার গর্ভাশয় নিচ দিকে বিটি পাপড়ি বের হয়েছে। বুঝছো? গর্ভাশয় উপরে নাই তো, জবার গোড়ার দিকে গর্ভাশয় আছে না, স্থিত।
তাহলে ওই গোড়ার নিচ দিক থেকে বের হচ্ছে না, তাহলে এই ফুলকে বলা হবে অধগর্ভ। অধগর্ভ হলে কি হয়, এরকম একটা দাঁত হয়, অধগর্ভ হলে ওই উপরে দাঁত হবে, উপরে দাঁত হবে, বুঝতে পারছো? এটুকু বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীলের জন্য ব্যাখ্যা সহ মুখস্থ করতে হবে। এরপরে এবার আমরা মালভেসি আসি। মালভেসির ক্ষেত্রে একই, যে মালভেসির পুষ্প সংকেত, মালভেসি পুষ্প সংকেত, তারপর হলো ব্যাখ্যা এবং সংকেতের বিষয়। হ্যাঁ, মালগাড়ি শেষ করি, বাতাস করো, বাতাস খাও, মালগাড়িটা শেষ করি নাকি? মালগাড়িটা শেষ করে দিই। হ্যাঁ, দেখো মালগাড়ি নাকি রিদ্রি, মালগাড়ি শেষ করি। হ্যাঁ, ওই জন্যই তো ওদের রিফ্রেশের জন্যই তো ঢাকায় যাবো, নরসিংদী পার্কে একদিন সব কিছু বলে দেওয়া। হ্যাঁ, এই অবস্থায় প্রথম না চলছে 1 সপ্তাহ। হ্যাঁ হ্যাঁ, দিন আরো সামনে যাবে, রাত্রে ঘুমাতে পারবে না, কারণ সারা রাত থাকবে। এসএসসির পরে বলে এটা ট্রেলার চলছে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, সামনে আবেজি খেলা বাকি নাকি বলে। তাই মানে তোমার হচ্ছে যে বগুড়ার কি অবস্থা স্যার? হ্যাঁ, বগুড়ার দিকে বগুড়াতে কষ্ট কষ্ট করে রাখার চেষ্টা করবে। ডিজিটাল একটা আইন করছে বলে, চাঁদা যদি কিছুদিন পরে সেটা তুমি ছবি তুলে ফেসবুকে দিতে পারবে না, দিলে তোমার দিতে হবে। হ্যাঁ, সেফটি হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এটা লিখতে তাড়াতাড়ি হবে, কারণ এটা তো তোমাদের বুঝে গেছো তো। খেয়াল করো, এখানে যেগুলা আর কি বলবা, এখানে আমরা পুষ্প ইয়ে দেখতে পাচ্ছি না, মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র নাই, তাহলে এটা লিখতে হবে। গোত্রটি মালভেসি গোত্রে, এই মালভেসি গোত্রে মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র বিদ্যমান নাই, মানে থাকে না মোট কথা, তাই না? এটা তো জানো, এটা হলো বহু প্রতিসম। হ্যাঁ, যাকে তুমি অনেকবার সমান ভাগে ভাগ করতে পারবে, বহুপতি সমান, যাকে তুমি অনেকবার, এটা তো আর বলছি না, এটা তো জানো। এটা কি উপবৃত্তাংশ, উপবৃত্তি বলবো না, উপবৃত্তাংশ, উপবৃত্তাংশ 5টি, তাহলে লিখতে হবে মুক্ত, ব্র্যাকেট না থাকলে মুক্ত। আর এটা কি লিখতে হবে, বৃত্তাংশ, বৃত্তাংশ 5টি যুক্ত, যখন ব্র্যাকেট থাকবে তখন যুক্ত। হ্যাঁ, 5টি যুক্ত, তারপর একটু বড়, এই জন্য এখানে লিখি দল কিশোর। এটা কি হবে, এটা হবে দলের সাথে, এটা কি হবে দলের সাথে, দলে পাপড়ির সংখ্যা লিখবে, যে দলে পাপড়ির সংখ্যা, দলে পাপড়ির সংখ্যা লিখে রাখবো না, পরে মনে থাকবে না, বই আছে যদিও, কিন্তু আমি সহজ ভাষায় লিখে দিচ্ছি। দলের সাথে না, প্রথমে লিখতে হবে দলে পাপড়ির সংখ্যা, দলে পাপড়ির সংখ্যা 5টি, দলে পাপড়ির সংখ্যা 5টি, পাপড়ির সংখ্যা 5টি, দলে পাপড়ির সংখ্যা 5টি। তারপরে লিখবা যে পুংকেশর অসংখ্য, পুংকেশর অসংখ্য, অসংখ্য যুক্ত, পুংকেশর অসংখ্য যুক্ত, এবং
দলের সাথে দলের সাথে পাপড়ি, দলের সাথে পাপড়ি সংলগ্ন অবস্থায় থাকে, সংলগ্ন অবস্থায় থাকে। বুঝতে পারছো? হ্যাঁ, এইটাই লিখতে হবে। লাস্টে তো এটা তো জানোই, গর্ভাশয় অধিগর্ভ, গর্ভাশয় অধিগর্ভ। হ্যাঁ, এটা লিখতে হবে। গর্ভপাত্রের সংখ্যা 5টি। গর্ভাশয় প্রথমে লিখতে হবে গর্ভাশয় অধিগর্ভ, হ্যাঁ, তারপরে লিখতে হবে অধিগর্ভ। হ্যাঁ, উপরে থাকলে অধগর্ভ। এই যে এখানে লিখে দিচ্ছি, কোথায় লিখলাম যে এটা হলো অধগর্ভ, হ্যাঁ, এটা হলো অধগর্ভ। তাহলে এখন দেখো যে অধিগর্ভ এবং গর্ভপত্রের সংখ্যা, এবং গর্ভপত্রের সংখ্যা, গর্ভপত্রের সংখ্যা সংখ্যা 5টি যুক্ত, 5টি এক প্রতি সময় যে এরকম 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 দিতে হলো, অথবা এরকম দিতে হলো। তাহলে কি স্যার এটা আপনার হ্যাঁ, আপনার কাজ করছেন একটু দেখেন তো। কিসে সরাতে হবে? এটা হলো, এটা হচ্ছে হয়ে গেছে। এই বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যেহেতু গরম এটুকুই থাক, হ্যাঁ।